হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। জেনারেল নলেজ অফ টেক্সটাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বন্ধু, আজকে আমরা আলোচনা করব টেক্সটাইল ক্যালকুলেশন ফিনিশিং পার্ট 5। পার্ট 1, পার্ট 2, পার্ট 3তে আমরা টেক্সটাইল ক্যালকুলেশনের ডাইংয়ের বিষয়গুলো আলোচনা করেছিলাম। পার্ট 4-এ আমরা ফিনিশিংয়ের কিছু অংশ আলোচনা করেছিলাম। পার্ট 5-এ আমরা আরও কিছু ফিনিশিং ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। তো বন্ধু, মূল আলোচনা যাওয়ার আগে আপনি যে চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধু, আমরা তাহলে আলোচনা শুরু করি। পার্ট 5-এ আমরা যে টার্মগুলো আলোচনা করব, যে ক্যালকুলেশনগুলো আলোচনা করব, ওগুলা ভালো করে দেখেছি। চলুন, যদিও আপনি পার্ট 5 নিয়ে আমরা এখন আলোচনা করতেছি, কিন্তু পার্ট 4 আপনি ভালো করে দেখে আসবেন, তাহলে 4-এর সাথে 5-এর একটা কোরিলেশন আপনি বুঝতে পারবেন। যদি 4 অ্যাভয়েড করেন তাহলে 5 কিন্তু বুঝতে আপনার অসুবিধা হবে। চলুন আগে আমরা 4 দেখে আসি, পরে আমরা 5 দেখব। চলুন তাহলে এখন আমি 5 শুরু করি। তো বন্ধু, পার্ট 4-এ আমরা আলোচনা করেছিলাম ডুয়েল টাইম, পিকআপ পার্সেন্টেজ, কেমিক্যাল কনজামশান, স্ট্যান্ডার্ড মেশিন প্রোডাকশান কীভাবে বের করা লাগে, ওগুলো আমরা পার্ট 4-এ আলোচনা করেছিলাম। পার্ট 5-এ আমরা আলোচনা করব ফিনিশিং প্রোডাকশান কীভাবে বের করতে হয়, রিপোসের পার্সেন্টেজ কীভাবে বের করতে হয়, এবং আরএফটি পার্সেন্টেজ কীভাবে বের করতে হয়। চলুন তাহলে আমরা পার্ট 5 শুরু করি। ফিনিশিং প্রোডাকশান কীভাবে বাইরে করে ওইটা দিই। তো বন্ধু, এখন আমরা তাহলে শুরু করি ফিনিশিং প্রোডাকশান। তো আপনারা জানেন যে ডিপার্টমেন্টে থাকুক না কেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা প্রোডাকশান ক্যালকুলেশন করা লাগে। ডাইংয়ের প্রোডাকশান যেমন আছে, ফিনিশিং প্রোডাকশান এবং নিটিংয়ের প্রোডাকশান, যে ডিপার্টমেন্টে যেভাবে জব করে ওই ডিপার্টমেন্টের একটা প্রোডাকশান কিন্তু বের করতে হয়, যাতে বুঝতে পারে ওই ডিপার্টমেন্টের পারফরমেন্সটা কেমন। তো আমরা ফিনিশিং প্রোডাকশান নিয়ে আজকে আলোচনা করব। ফিনিশিং প্রোডাকশান ব্যাপারটা একটু জটিল, সহজভাবে বোঝানোর আমি চেষ্টা করব, কারণ অনেকগুলো টার্ম মিলে ফিনিশিং প্রোডাকশানটা ক্যালকুলেশন করতে হয়। তো ফিনিশিং প্রোডাকশান আলটিমেটলি কাকে বলে সেটা আমরা আগে ক্লিয়ার করি। আমি যদি মনে করি যে ডাইংয়ের কাস্টমার হলো ফিনিশিং, তো ডাইং কতটুকু কাপড় ফিনিশিংকে বুঝে দিতে পারলো, ডাইং কমপ্লিট করে, সেটা হলো ডাইংয়ের প্রোডাকশান। একইভাবে ফিনিশিং কতটুকু ফেব্রিক টোটাল ফিনিশ কমপ্লিট করে কোয়ালিটিকে হ্যান্ড ওভার করে দিতে পারলো, সেটা হলো ফিনিশিংয়ের প্রোডাকশান। তার মানে ফিনিশিং আলটিমেট প্যাকেজ রেডি করে কতটুকু ফেব্রিক কোয়ালিটিকে দিতে পারলো, টোটাল ফিনিশ কমপ্লিট করে, একটা ফেব্রিক টোটাল ফিনিশ কমপ্লিট করে কতটুকু ফেব্রিক 24 ঘন্টার মধ্যে ফিনিশ কোয়ালিটিকে হ্যান্ড ওভার করতে পারলো, সেটা হলো ফিনিশিং প্রোডাকশান। তো ফিনিশিং প্রোডাকশান আমরা বিভিন্ন মেশিন দিয়ে বের করতে হয়। যেহেতু ডাইংয়ের প্রোডাকশান, যেহেতু সব ডাইং মেশিন একই ক্যাটাগরি, ডাইং মেশিন থেকে প্রোডাকশান ক্যালকুলেশনটা একটু ইজি, কিন্তু ফিনিশিংয়ে প্রোডাকশান কয়েকটা টার্ম থেকে বের হয়। তো আমরা মনে রাখবো যে টার্মটা, যে মেশিনটা লাস্ট পজিশন থেকে কোয়ালিটিকে হ্যান্ড ওভার করলো, সেটা হলো ফিনিশিংয়ের প্রোডাকশান। ধরুন একটা বুঝি আমি, অ্যাজ ইউজুয়াল নর্মাল যে ফেব্রিক চলে সেগুলো আমরা জানি, স্লিটিং, স্টেন্টার, কম্প্যাক্টিং, এরপরে কিউসিকে হ্যান্ড ওভার। তার মানে এখানে কম্প্যাক্টিং মেশিনের প্রোডাকশানটাই হলো ফিনিশিং প্রোডাকশান। আরেকটা টার্ম যদি বলি, স্টেন্টার প্লাস ড্রায়ার, কিউসিকে হ্যান্ড ওভার। তার মানে এখানে ডায়ার মেশিনের প্রোডাকশানটা হলো ফিনিশিং প্রোডাকশান। আরেকটা টার্ম যদি বলি, অনলি স্টেন্টার, কম্প্যাক্টিং করা লাগবে না। বিশেষ করে এখানে আমরা এওফি ফেব্রিকগুলো স্টেন্টারে পলি করে আমরা এওফি ফ্যাক্টরিতে পাঠিয়ে দিচ্ছি। তাহলে অনলি স্টেন্টার, কিউসিকে হ্যান্ড ওভার, তাহলে এটা হলো স্টেন্টার মেশিন যেটা প্রোডাকশান, সেটা হলো আলটিমেটলি ফিনিশিং প্রোডাকশান। আরেকটা আছে স্টেন্টার প্লাস, যদি স্পেশাল ফেব্রিক কিছু থাকে, পিস অথবা ব্রাশ, এরপরে এগেন স্টেন্টার। যদি স্টেন্টার থেকে ডেলিভারি যায় তাহলে স্টেন্টার মেশিনটাই হলো শেষ প্রোডাকশান। আর যদি কম্প্যাক্টিং থাকে তাহলে কম্প্যাক্টিং, এরপর কিছু হ্যান্ড ওভার, এই হলো কম্প্যাক্টিং মেশিনের প্রোডাকশানটাই হলো আলটিমেটলি ফিনিশিং প্রোডাকশান। তার মানে আমরা কয়েকটা টার্ম থেকে প্রোডাকশান পাচ্ছি, কম্প্যাক্টিং মেশিন থেকেও পাচ্ছি, ডায়ার মেশিন থেকেও পাচ্ছি, স্ট্যান্ডার্ড মেশিন থেকে পাচ্ছি, যেটা লাস্ট পজিশন কাজ করে কোয়ালিটিকে হ্যান্ড ওভার করতেছে, ওইটাই ফিনিশিং প্রোডাকশান। তার মানে আমি যদি কম্বাইন করি, কম্প্যাক্টিং প্রোডাকশান যোগ করতে হবে, ডায়ার প্রোডাকশান যোগ করতে হবে, স্ট্যান্ডার্ড প্রোডাকশান যোগ করতে হবে।
এই তিনটা যোগ করে আলটিমেটলি যতটুকু কাপড় সে কোয়ালিটিকে হ্যান্ড ওভার করতেছে সেটা হলো ফিনিশিং প্রোডাকশান। এটা আমি বলতেছি 24 ঘন্টার জন্য। 24 ঘন্টায় ফিনিশিং ডিপার্টমেন্ট কতটুকু ফেব্রিক লাস্ট মেশিনে কাজ করে কিউসিকে হ্যান্ড ওভার করে দিতে পারলো, ওইটা হলো 24 ঘন্টায় ফিনিশিংয়ের আলটিমেটলি প্রোডাকশান। সেটা হতে পারে কম্প্যাক্টিং মেশিন থেকে, সেটা হতে পারে ডায়ার মেশিন থেকে, সেটা হতে পারে স্ট্যান্ডার্ড মেশিন থেকে। এই তিনটা টার্ম থেকে মেনলি আমরা প্রসেসটা কমপ্লিট করি। চলুন আর একটু ডিটেলস আমরা আলোচনা করি। তাহলে চলুন দেখি আলটিমেটলি ফিনিশিং প্রোডাকশানটা কীভাবে ক্যালকুলেশন করে। তো আমরা বলছিলাম লাস্ট পজিশন মেশিনটা হলো আপনার ফিনিশিং প্রোডাকশান, যে পজিশনে কাজ করে আমি কোয়ালিটিকে হ্যান্ড ওভার করতেছি। তো এই ক্ষেত্রে আমরা মনে করি ম্যাক্সিমাম কাভারে আমরা কম্প্যাক্টিং করি। কম্প্যাক্টিং প্রোডাকশানটা হলো আলটিমেটলি ফিনিশিং প্রোডাকশান, বাকিগুলো অ্যাড হবে। ধরুন কম্প্যাক্টিং মেশিনে ফার্স্ট শিফটে আপনি প্রোডাকশান দিলেন 8 টন, ধরলাম 8 টন ফার্স্ট শিফটে। আর যদি 3 শিফট চালান তাহলে 24 টন আপনি 24 ঘন্টায় প্রোডাকশান দিলেন কম্প্যাক্টিং থেকে। এখানে কিন্তু স্ট্যান্ডার্ডও আছে, কিন্তু আলটিমেটলি মেশিন হলো কম্প্যাক্টিং, যেটা লাস্ট মেশিন। যে মেশিনে আউটপুটটাই হলো কোয়ালিটি প্রোডাকশান, সেটা হলো আপনার কম্প্যাক্টিং। এরপরে আসুন, এরপর আমরা বলছিলাম স্ট্যান্ডার্ড থেকেও কিছু কাপড় ডেলিভারি যাচ্ছে, মানে কোয়ালিটি হ্যান্ড ওভার করতেছি, বিশেষ করে এঅফি কাপড়গুলা অনলি স্ট্যান্ডার্ড নট কম্প্যাক্টিং। সেক্ষেত্রে ধরুন আপনি ফার্স্ট শিফটে যদি 2 টন করে থাকে তাহলে 3 শিফট মিলে 6 টন। এরপর ধরুন ডায়ার, এটা স্ট্যান্ডার্ড ডায়ার অথবা অনলি ডায়ার। এই ডায়ার করেও আপনি কিন্তু কোয়ালিটিকে কাপড়ে হ্যান্ড ওভার করতেছেন কম্প্যাক্টিং ছাড়া। এটাও ধরলাম বেশি না, 2 টন করে ধরলাম, 3 শিফটে 6 টন। তাহলে 24 ঘন্টা আলটিমেটলি ফিনিশিং প্রোডাকশন হলো কতটুকু? 36 টন। এভাবে আমরা ফিনিশিং প্রোডাকশানটা ক্যালকুলেশন করতে পারি। এখন এটা ডিপেন্ড করবে আপনার কয়টা কম্প্যাক্টিং আছে। কম্প্যাক্টিং যত বেশি থাকবে আপনার প্রোডাকশান তত বাড়বে। একইভাবে আপনার স্ট্যান্ডার্ড কয়টা আছে, স্ট্যান্ডার্ড থেকে আপনার কতটুকু প্রোডাকশান দিতে পারলেন, এটার উপর ডিপেন্ড করে আপনার প্রোডাকশান বাড়বে। ডায়ার আপনার কয়টা আছে, এভাবে আপনার আলটিমেটলি ফিনিশিং প্রোডাকশানটা ক্যালকুলেশন করা হয়, যেটা হলো ফাইনাল প্রোডাক্ট, যেটা কিউসিকে আমি হ্যান্ড ওভার করতেছি ডেলিভারির জন্য। এভাবে আমরা ফিনিশিং প্রোডাকশানটা ক্যালকুলেশন করতে পারি। এবার আমরা আলোচনা করব রিপ্রসেস পার্সেন্টেজ। এটা আমরা বাইর করব ফিনিশিং রিপ্রসেস পার্সেন্টেজ। এর আগে আমরা আগের ভিডিওগুলোতে দেখাইছিলাম ডাইংয়ের রিপ্রসেস কীভাবে ক্যালকুলেশন করা লাগে, আর এখন আমরা আলোচনা করব ফিনিশিংয়ের রিপ্রসেসটা কীভাবে ক্যালকুলেশন করা লাগে। তো রিপ্রসেস বলতে আমরা বুঝাচ্ছি যে একই ব্যাচ একই লট দ্বিতীয়বার মেশিনে চালানো কোনো ফল্টের কারণে, সেটা বিভিন্ন ফল্ট হতে পারে, ডাইং রিলেটেড ফল্ট হতে পারে, ফিনিশিং রিলেটেড ফল্ট হতে পারে। একই লট একবার প্রোডাকশান দেওয়ার পর দ্বিতীয়বার সেটাকে আবার কারেকশান করা যদি লাগে, সেটাকে বলতেছি আমরা রিপ্রসেস। তো রিপ্রসেস পার্সেন্টেজ বাইর করতে হলে ফর্মুলাটা হবে উপরে রিপ্রসেস কোয়ান্টিটি ডিভাইড বাই ফ্রেশ প্রোডাকশান ইন্টু 100। আপনি 24 ঘন্টায় কতটুকু কাপড় রিপোজ করলেন এবং 24 ঘন্টা কতটুকু প্রোডাকশান দিলেন, এটাকে ভাগ করে 100 দ্বারা গুণ করলে যেটা পাবেন সেটা হলো রিপ্রসেস পার্সেন্টেজ। তো এখন যদি আমরা ডিটেলসে যাই, ধরুন আমরা বলছিলাম এটা 2 ভাগে ক্যালকুলেশন করা যায়, একটা হলো মেশিন ওয়াইজ, একটা হলো টোটাল। তো যদি টোটালটা বলি, আমরা বলছিলাম ফিনিশিং প্রোডাকশান আমরা পেয়েছিলাম 30 টন, তাহলে ফ্রেশ প্রোডাকশান 30 টন টোটাল, যেটা আমরা কিউসিকে হ্যান্ড ওভার করেছিলাম। এরপর আমি রিপ্রসেস করলাম ধরুন ওই দিনে 3 টন, যেটা আলটিমেটলি লাস্ট মেশিনে রিপোজ করি কিউসিকে হ্যান্ড ওভার করলাম ইন্টু 100। তার মানে আমি 10% ফেব্রিক 24 ঘন্টা রিপ্রসেস করেছিলাম, এটা হলো টোটাল। এখন যদি আপনি মেশিন ওয়াইজ যান, ধরুন স্ট্যান্ডার্ড মেশিনে আপনার রিপ্রসেস কত হলো, এটাও কিন্তু ম্যানেজমেন্ট চাই। ধরুন স্ট্যান্ডার্ড মেশিনে আপনি প্রোডাকশান করলেন 20 টন ধরলাম, আর যদি ধরুন রিপ্রসেস করলেন 1 টন, তার মানে আপনি 5% স্ট্যান্ডার্ড মেশিনে রিপ্রসেস করলেন। একইভাবে
যদি কম্প্যাক্টিং মেশিনে যান, কম্প্যাক্টিং মেশিনে কত পার্সেন্ট রিপ্রসেস করলেন? ধরুন কম্প্যাক্টিং করলেন 30 টন আর রিপ্রসেস করলেন 3 টন, তার মানে 10% কম্প্যাক্টিং মেশিনে আপনি রিপ্রসেস করলেন। একইভাবে ডায়ার মেশিনও একইভাবে ক্যালকুলেশন করা যায়। তো মেশিন ওয়াশে যেতে পারেন, আবার টোটালও যেতে পারেন। তো আমি মনে করি টোটালটা যাওয়াই বেটার, তাহলে বুঝতে পারেন যে আজকের দিনে আপনার টোটাল রিপ্রসেস কত। আবার এখানেও যাওয়া দরকার, তাহলে বুঝতে পারবেন আপনার স্ট্যান্ডার্ড মেশিন আজকে কেন পারফর্ম করলো না। ধরুন আপনি রিপ্রসেস 1 টন জায়গায় 2 টন করলেন, তার মানে 10% হয়ে গেলো, ওই দিনে আপনার স্ট্যান্ডার্ড মেশিনের প্রোডাকশন কম হলো। কারণগুলো ব্যাখ্যা দেওয়ার জন্য হলো আপনাকে মেশিন ওয়াইজ রিপ্রসেসটা ক্যালকুলেশন করা লাগবে। এখন রিপ্রসেস তো আমরা 10% করলাম, এটা তো অনলি ফিনিশিংয়ের কারণে করি নাই। ফিনিশিং যেহেতু একটা কেপিএ থাকবে তার পারফরমেন্স ক্যালকুলেশন করার জন্য, সুতরাং অন্য রিপ্রসেস কিন্তু সে তার কেপিএতে নেবে না, অন্যের কারণে কেন সে তার পারফরমেন্স খারাপ করবে। তো এই 10%-এর মধ্যে হতে পারে ডাইংয়ের কারণে, হতে পারে নিটিংয়ের কারণে, হতে পারে তার ফিনিশিংয়ের নিজস্ব কারণে। তো এখানে বেশিরভাগই দেখা যায় ডাইং রিলেটেড, এরপর ফিনিশিং রিলেটেড, এরপর নিটিং রিলেটেড। তো ডাইং রিলেটেড কারণগুলো কী কী হতে পারে? ধরুন শেড আমরা ডাইং মেশিন থেকে নামার পরে দেখলাম যে শেডটা ডিপ আছে, আরও 5% লাইট করতে হবে, তখন আমরা বলি কি আবার রিকম্প্যাক্টিং করে, যে রিকম্প্যাক্ট। অথবা শেডটা একটু রেডি করার জন্য আমরা বললাম যে একটু কেমিক্যাল চেঞ্জ করো, আবার রিস্ট্যান্ডার্ড করো, তার মানে রিস্ট্যান্ডার্ড মেশিনে রিপ্রসেস হলো। একটা কারণ। একটা কারণ হলো যে আমরা ডাইংয়ে প্রোডাকশান দিয়ে ফেলছি, কিন্তু কোয়ালিটি হয়ে কাপড়টা আবার আমার ডাইংয়ে ফেরত আসলো। সেটা বিভিন্ন কারণ হতে পারে, শেডের কারণে এবং বিভিন্ন কোয়ালিটি, সেটা হতে পারে আনইভেন শেডিং, ফিকশন মার্ক, কালার মাইগ্রেশন, বিভিন্ন কারণে আবার ডাইং মেশিনে রিপ্রসেস করা লাগে। তো ডাইং মেশিনে রিপ্রসেস করলে কিন্তু আবার কাপড়টাকে কিন্তু আপনাকে শুকাতে হবে, মানে ফিনিশিংয়ে দিতে হবে। তার মানে প্রোডাকশান দেওয়া কাপড় আপনি আবার ডাইং মেশিন রিপ্রসেস করলেন, সেই লটটা আবার কিন্তু ফিনিশিংয়ে আসলো, ফিনিশিংয়ে কিন্তু এই কাপড়টা আবার দ্বিতীয়বার চালানো লাগতেছে। তাহলে এইসব কারণে কিন্তু ফিনিশিংয়ে রিপ্রসেস হচ্ছে। আর একটা ফিনিশিংয়ের নিজস্ব কারণে, সেটা হতে পারে জিএসএম কন্ট্রোল, সিঙ্কেজ কন্ট্রোল, ডায়া আনইভেন, বিভিন্ন কারণে ফিনিশিংয়ে আবার রিপ্রসেস করা লাগবে কাপড়, ওইটা হলো ফিনিশিংয়ে রিপ্রসেস। নিটিংয়ের যদি কোনো কারণ থাকে, যে জিএসএম অথবা সিঙ্কেসের কারণেও কিন্তু নিটিংয়ের কারণে রিপ্রসেস করা লাগতে পারে। এগুলোর কারণে টোটাল ফিনিশিংয়ে 10% রিপ্রসেস হয়, এবং আপনি 10%কে ডিভাইড করে রাখবেন, যাতে ফিনিশিংয়ের জন্য কতটুকু, ডাইংয়ের জন্য, নিটিংয়ের জন্য কতটুকু রিপ্রসেস করা লাগলো, যাতে মাস শেষে আপনি প্রেজেন্ট করতে পারেন, ম্যানেজমেন্টকে বুঝতে পারে। নাহলে তো ম্যানেজমেন্ট আপনাকে ধরবে যে 10% এত রিপ্রসেস কেন করলেন। তো আপনি যদি ব্যাখ্যা দেন যে ডাইংয়ের কারণে আমি এত করছি, ফিনিশিংয়ের কারণে এত করছি, নিটিংয়ের কারণে এত করছি, তাহলে কিন্তু ম্যানেজমেন্ট বুঝতে পারবে আপনি নিজের ফল্ট কতটুকু। এভাবে আমরা রিপ্রসেস পার্সেন্টটা ক্যালকুলেশন করে থাকি। এখন আমরা দেখব ফিনিশিংয়ের আরএফটি পার্সেন্ট কাকে বলি। আরএফটি পার্সেন্ট আমরা আগের ভিডিওতে ডাইংয়ের আরএফটিটা দেখিয়েছিলাম। ডাইংয়ের আরএফটি আমরা বুঝেছিলাম রাইট ফার্স্ট টাইম, তার মানে ওয়ান শটে ফেব্রিকটা ডাইং মেশিন থেকে নেমে যাবে, কোনো এক্সট্রা টাইম লাগবে না, কোনো এক্সট্রা কালার দেওয়া লাগবে না, ওইটাকে বলতেছি আমি ডাইংয়ের আরএফটি। ফিনিশিং আরএফটি তাহলে কি? এখানেও কনসেপ্ট কিন্তু একই। আরএফটি মানে রাইট ফার্স্ট টাইম, মানে আপনি যে স্লিটিং থেকে আপনার স্টার্ট, ফিনিশিং কিন্তু শুরু স্লিটিং থেকেই। স্লিটিং থেকে একদম কম্প্যাক্টিং হবে, ওয়ান শটে ফেব্রিকটা পার হয়ে যাবে, দ্বিতীয়বার কোনো রিপ্রসেস করা লাগবে না কোনো কারণে, সেটাকে বলতেছি আমরা আরএফটি। তো আরএফটি বলতে আমরা বুঝেছিলাম ওয়ান শটে ফেব্রিকটা ফাস্ট হয়ে যাবে কোয়ালিটির কাছে, কোনো রিপ্রসেস ছাড়া। তো কীভাবে বের করবো আমরা আরএফটি? ধরুন আপনি যে 30 টন প্রোডাকশান দিলেন, ধরুন 30টা বেস আছে এখানে, এটা বেস অনুসারেও বের করতে পারবেন, কোয়ান্টিটি অনুসারে বেস করতে পারবেন, তবে আমি মনে করি বেস অনুসারে বেস্ট। 30টা বেচ আপনি 24 ঘন্টায় চালালেন, আপনার ফিনিশিং মেশিন দিয়ে চালালেন, স্লিটিং থেকে একদম কম্প্যাক্টিং পর্যন্ত 30টা বেস। তার মধ্যে দেখা গেল যে 3টা বেস বিভিন্ন কারণে আপনার রিপ্রসেস করা লাগলো, সেটা জিএসএম কন্ট্রোলের জন্য হতে পারে, সিঙ্কেজ কন্ট্রোলের জন্য হতে পারে, শেডের জন্য হতে পারে। তার মানে 3টা বেস আপনি ওয়ান শটে পার করতে পারলেন না, দ্বিতীয়বার রিপ্রসেস করা লাগলো, তার মানে আপনার ফেলের পার্সেন্টেজ এখানে 10%। আর আরএফটি কত দাঁড়ালো তাহলে? আরএফটি বাকিটুকু, তার মানে 3টে ফেল গেলে আপনার 27টা আপনি পাস, 30টার মধ্যে 3টা ফেল, তার মানে 27টা পাস, তার মানে আরএফটি আপনার এখানে যদি 10% হয় আপনার 90% আরএফটি।
24 ঘন্টায় আপনি 30টার মধ্যে 27টা বেশ 100টা পার করে দিতে পারলেন, তার মানে আপনার আরএফটি দাঁড়াবে 90%। এভাবে আমরা আরএফটিটা ক্যালকুলেশন করতে পারি। এটা একইভাবে আপনি এটা কোয়ান্টিটিতে কনভার্ট করতে পারেন। 30টা বেসে কোয়ান্টিটি ধরুন আপনি এখানে 30টা বেসে কোয়ান্টিটি ধরুন 30 টন, আর যদি 3 বেসের ধরুন 3 টন রিপোজ করা লাগলো, তার মানে আপনার 10% রিপোজ করা লাগলো আর আপনার আরএফটি 90%। এভাবে কোয়ান্টিটি দিয়েও আপনি ক্যালকুলেশন করতে পারেন, বেস নাম্বার দিয়েও ক্যালকুলেশন করতে পারেন। আমি ক্যালকুলেশন সুবিধার্থে ইজি টার্ম সংখ্যা নিলাম আর কি, তো এখানে কম বেশি হবে। তো বেস্ট হলো নাম্বার অফ বেস দিয়ে ক্যালকুলেশন করাটাই। এভাবে আমরা ফিনিশিংয়ের আরএফটি পার্সেন্ট ক্যালকুলেশন করতে পারি। তো বন্ধু, এতক্ষণ আমরা ফিনিশিংয়ের যে ক্যালকুলেশন পার্ট 5 তিনটা যে টার্ম আলোচনা করলাম, ফিনিশিং ক্যালকুলেশন, রিপোসের পার্সেন্টেজ, আরএফটি পার্সেন্টেজ, আশা করি এই তিনটা টার্ম আপনি বুঝতে পারছেন এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগবেন। এর আগে পার্ট 4 আমরা যেসব বিষয় নিয়ে ফিনিশিং আলোচনা করলাম ওগুলো আশা করি আপনি দেখে এসেছেন এবং বুঝে এসেছেন। তো 5-6-এ আমরা ফিনিশিংয়ের আরও কিছু ক্যালকুলেশন নিয়ে আসবো যেগুলো আপনার লাইফকে আরও ইজি করবে। থ্যাংক ইউ বন্ধু, আজকে আর নয়।